পার্টির চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মুজিবুল হক চুন্নু ছিলেন। কে আপনাদের ফোন করেছিলেন? তারা বলেছিলেন যে ততক্ষণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি আহ, দেশ ছেড়ে চলে গেছেন। সেনাপ্রধানের অফিস থেকে কেউ একজন টেলিফোন করেছিল, এখন আমার সঠিকভাবে নামটি মনে নেই। ওনারা এটা বলেছিলেন যে সেনাপ্রধান আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, আমাদের দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আমি যেন তার সঙ্গে দেখা করতে আসি। একটা সময় বেঁধে দিয়েছিলেন, এই সময় উনি ওনার হেডকোয়ার্টারে উপস্থিত থাকবেন। তখন পর্যন্ত আমরা সরকারের পতন হয়েছে বা কিছু তেমনটা জানতাম না। সরকারের পতন তখনও আমার মনে হয় সেই মুহূর্ত পর্যন্ত হয়নি। তারপরে আমরা ওনার ডাকে আর্মি হেডকোয়ার্টারে গেলাম, ওখানে বসলাম, ওনার সঙ্গে দেখা হলো। তো আমি বললাম যে এখন কি জন্য আমাকে ডাকা হয়েছে। কয়টার দিকে হবে? জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অবশেষে তিনি লাইভ অনুষ্ঠানে এসেছিলেন, বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন। 5 আগস্টে তাকে কে ফোন দিয়েছিল সেনা অফিসারের কাছে যেতে, সেনাবাহিনী থেকে কি বলেছিল, এবং সময় সময় অনেক প্রশ্ন তিনি উত্তর দিয়েছেন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন তারা যে কত গাদ্দার, এবং বর্তমান সময়ে রাজনীতি তারা যে আওয়ামী লীগের সাথে করছে এবং সেনা প্রধানের সাথে তাদের সূক্ষ্ম সম্পর্ক রয়েছে, সেটা স্পষ্ট হয়েছে তার এই আলোচনা। প্রথম প্রশ্ন করি আপনাকে যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলকে যে ডেকেছিলেন এবং তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতার সময়ও সেটা জানালেন, সেই যে জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা করলেন তিনি, সেখানে তো আপনাকে ডেকেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে, জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মুজিবুল হক চুন্নু ছিলেন। কে আপনাদের ফোন করেছিলেন? তারা বলেছিলেন যে ততক্ষণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি আহ, দেশ ছেড়ে চলে গেছেন। সেনাপ্রধানের অফিস থেকে কেউ একজন টেলিফোন করেছিল, এখন আমার সঠিকভাবে নামটি মনে নেই। ওনারা এটা বলেছিলেন যে সেনাপ্রধান আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, আমাদের দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আমি যেন তার সঙ্গে দেখা করতে আসি। একটা সময় বেঁধে দিয়েছিলেন, এই সময় উনি ওনার হেডকোয়ার্টারে উপস্থিত থাকবেন। তখন পর্যন্ত আমরা সরকারের পতন হয়েছে বা কিছু তেমনটা জানতাম না। সরকারের পতন তখনও আমার মনে হয় সেই মুহূর্ত পর্যন্ত হয়নি। তারপরে আমরা ওনার ডাকে আর্মি হেডকোয়ার্টারে গেলাম, ওখানে বসলাম, ওনার সঙ্গে দেখা হলো। তো আমি বললাম যে এখন কি জন্য আমাকে ডাকা হয়েছে। কয়টার দিকে হবে? আমি সময়গুলো ভুলে গেছি, এখন অনেকদিন হয়ে গেল তো আমি ঠিক খেয়াল করতে পারিনি। মনে হয় 10টা 11টা বা 12টা এরকম হবে, 11টা 12টা সকালের দিকেই হবে, তাই না? কতটা? হ্যাঁ 12টার সময় বলেছেন, হ্যাঁ সরি 12টার সময় হলে হ্যাঁ। তারপরে আমি গেলাম, ওনারা বললেন যে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করতে মনস্থ করেছেন, তবে কিভাবে করবেন এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা আপনাদের সঙ্গে। তারপরে ওনাকে যদি আমরা প্রস্তাব দিই তাহলে হয়তো উনি সেই মেনে নিলে হয়তো উনি সেভাবে ক্ষমতা পদত্যাগ করে পদত্যাগ করবেন, চলে যাবেন বা কোথাও, এটা আমরা তখন উনি বলেননি আর কি। তো আমি বললাম যে আমাদের ছাড়া আর কাউকে ডাকা হয়েছে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, জামাত? তো উনি বললেন যে হ্যাঁ বিএনপিকে খবর দেওয়া হয়েছে, জামাতকেও খবর দেওয়া হয়েছে, ওনারা পথে আছেন। তখন আমি নিজের থেকে বললাম যে স্টুডেন্টদের যে রিপ্রেজেন্ট করছিলেন আসিফ মাহমুদ আর আসিফ নজরুল, আর সঙ্গে হলো আমাদের ওই কি নাম আমাদের ওই সাকি, জুনাইদ সাকি, বা যারা তখন মাসে খুব সরগরম গরম ভালো অবস্থানে ছিলেন, তারা সক্রিয় ছিলেন। আমি বললাম ওনাদেরকেও ডেকে আনা ভালো, আর যারা অন্যান্য দল, ইসলামিক দল, সবাইকে ডেকে একসঙ্গে বসে আমরা আলাপ করি। তখন ওনারা বললো যে আমরা খোঁজ খবর করছি, যাতে থেকে পারছি আনছি। তো সেই সময় হ্যাঁ ওটাই তো কথা ছিল, এবং ওখানে এসে আমরা আলাপ সালাপ শুরু করলাম। তখন পর্যন্ত আমরা শুধু কি করা যাবে, অনেকে বললেন যে এখন পার্লামেন্ট যেহেতু আছে, উনি পদত্যাগ করলে পার্লামেন্টের কিভাবে কি হতে পারে, নেক্সট কে কিভাবে হতে পারে, এইসব আলাপ হচ্ছিল আর কি। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে একজন বললেন যে আমি তো দেখতে পাচ্ছি টেলিভিশনে যে প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন, উনি চলে গেছেন। তখন উনি বললেন, আর্মি চিফ বললেন যে আমি এটা ঠিক জানি না, উনি চলে যাওয়ার কথা সম্পর্কে আমার ধারণা নেই, যাই হোক আমরা দেখছি এটা। তো আপনারা আলাপ করেন, যদি চলে যায় উনি তারপরে তো একটা ব্যবস্থা করতে হবে আমাদের। পরে শোনা গেল যে হ্যাঁ উনি চলে গেছেন। তখন প্রশ্ন আসলে যে তার মানে সরকার পদত্যাগ করেছেন, এখন একটা ভ্যাকাম সৃষ্টি হয়েছে, কি করা যায়। তখন অনেক আলাপ আলোচনা হওয়ার পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা প্রেসিডেন্টের কাছে যাই। প্রেসিডেন্টের কাছে গিয়ে
এই বিষয়গুলো নিয়ে আলাপ করে একটা পরবর্তীতে কি করা যায় এটা নিয়ে একটা ডিসিশন নেই। তখন আমরা সবাই মিলে গাড়িতে করে, একটা গাড়িতেই দুটো বা তিনটা গাড়িতে সবাইকে মিলিয়ে আমরা বঙ্গভবনের দিকে আসলাম। তখন পথে ঘাটে মানুষ নেমে গেছে, হইছে বিরাট অবস্থা, একেবারে বিরাট ভাবে মানে একটা হুলস্থুল চলছে আর কি। তো আমরা এইভাবে প্রেসিডেন্টের ভবনে গেলাম, প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলো, ওনাকে জানানো হলো যে উনি বললেন যে হ্যাঁ, তখন সেনাপ্রধানের দপ্তরে কি আপনারা সকল রাজনৈতিক দল একসঙ্গে বসেছিলেন? আপনি যখন শুরু করলেন মনে হচ্ছিল আমরা যখন একাই বসেছিলেন প্রথমে সেনাপ্রধান, বা আলাদা আলাদা করে তিনি বসেছিলেন? না, প্রথমবার যখন আমি গেছি তখন কেউ আসেননি। পরবর্তীতে মির্জা ফখরুল আসলেন, মির্জা আব্বাস উনি আসলেন, তারপরে আবার জামাতের নেতা আসলেন, ওনার নামটা ভুলে গেছে। আর তারপরে হ্যাঁ শফিকুর রহমান আসছিল তখন, না অন্য একজন ছিল পরে, না সব পরে আবার আরেকজন আসলেন ইয়ের থেকে, মামুনুল হক, এই ধরনের আর কয়েকজন এসেছিলেন, আমি সবাই। ও তারপরে আসিফ নজরুল আসলো, পরে জুনায়েদ সাকি আসলো। তখন আমরা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ করেছিলাম, মানে হয় ঘন্টাখানেক হবে। তার ইতিমধ্যেই যখন শোনা গেল যে প্রধানমন্ত্রী চলে গেছেন, ভ্যাকাম হয়ে গেছে, এখন দেশে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, তখন সবাই সিদ্ধান্ত নিল যে এখন আমরা এখানে না নিয়ে প্রেসিডেন্টের ওখানে গিয়ে বসে এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তখন আমরা প্রেসিডেন্টের ওখানে গেলাম আর ওখানে আলাপ সালাপ, ওখানে গিয়ে আলাপ সালাপ হলো। সেনাপ্রধানের দফতরে বসে প্রথম, নাকি বঙ্গভবনে যাওয়ার পরে প্রথম আপনারা জানলেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারটা হবে? একটা সর্বদলীয় সরকার না হয়ে আসলে যে একটা সুশীল সমাজের নেতৃত্বে তরুণদের অংশগ্রহণে সরকার গঠিত হবে, ডক্টর ইউনূস নেতৃত্ব দেবেন, সেটা কখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় উঠে এলো? আমরা যখন প্রেসিডেন্ট এখানে গেলাম, সবাই মিলে বসলাম, যারা যারা দলীয় যারা ছিলেন যেখান থেকে, তখন কথা একটা উঠেছিল যে ছাত্রদের প্রতিনিধি থাকলে ভালো হয়। কথাটা আমি তুলেছিলাম বা আসিফ নজরুল, মানে আমরা সবাই এগ্রি করলাম। তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, আসিফ নজরুল বললেন যে ওনাদের 2-4 জন এখন আসবেন। তখন প্রশ্ন হলো যে কি করা যেতে পারে, আগামীতে কি কি হতে পারে, কি ধরনের সমস্যা। তখন সবাই এগ্রি করলো যে এটা এখনই আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না সবাই মিলে, বরং আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হলো, এবং প্রেসিডেন্ট ওনাকেও বলা হলো যে ওনারা বসে, আর আর্মি চিফ উনি তো আমাদের নিয়ে গেছিলেন সঙ্গে, উনি থাকবেন, আর দরকার হলে ওনারা যেভাবে মনে করেন সেইভাবেই একটা সরকার গঠিত হবে পরবর্তীতে। এটাই তখন সিদ্ধান্ত হয়েছিল। আমার ধারণা হলো তখন পর্যন্ত ওই ডক্টর ইউনূসের কথাটা আমরা শুনিনি। পরবর্তীতে যখন ওনারা প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করতে গিয়েছেন, তখন হয়তো ডক্টর ইউনূসের কথা এসছে, এবং ওখানে ছাত্ররাও কিছু ছিলেন। ওনাদেরকে বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব একটা কাঠামো তৈরি করে আমরা আবার বসবো, এবং তার পরবর্তীতে এই সরকার গঠিত হবে। তো পরবর্তীতে আর সেভাবে আমাদের বসা হয়নি। ওনারা তখনই ডক্টর ইউনূস সিদ্ধান্ত হলো কিছু ছাত্র নেতাদের নিয়ে একটা মোটামুটি একটা মন্ত্রিসভা গঠন করার পরে, তারপরে মন্ত্রিসভার শপথের সময় আবার আমাদের ডাকা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন বা এই সিলেকশনের ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়নি। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ওনাদের দায়িত্ব দিয়েছিলাম, ওনারাই করছিলেন আর কি। প্রেসিডেন্ট সাহেব ছিলেন, আমাদের আর্মি চিফ ছিলেন, আসিফ নজরুল ছিল, আর ছাত্র নেতাদের 2-1 জন ছিলেন। আমার জানা মতে এনারাই সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, ওনারাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাকিদের সমন্বয় করে একটা মিনিস্ট্রি গঠন করেছিলেন, মানে কি বলে উপদেষ্টা পরিষদ, সেটাই পরবর্তীকালে শপথ নিয়েছিল। এবং তখন আপনারা সকলেই একমত হচ্ছিলেন, মানে আপনি যা বললেন সেই সেই মানে এই যে উনাদেরকে দায়িত্ব দিয়ে আসা, মানে রাষ্ট্রপতিকে, সেনাপ্রধানকে এবং ছাত্র তরুণদেরকে দায়িত্ব দেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে, সেই সিদ্ধান্তে তখন জাতীয় পার্টি তো একমত হয়েছে, আপনি নিজেই বলছেন। মানে বিএনপির তরফে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন, সকলেই তখন বললেন যে এই 3 পক্ষ, মানে রাষ্ট্রপতি বা 3 পক্ষ মানে রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং তরুণরা যে সরকার গঠন করবেন আপনারা সেটাই মেনে নেবেন। মানে আর কোনো আলোচনা বা প্রস্তাব বা উপদেশ আপনাদের তরফে তার মানে ছিল না? না না, কথাটা ওরকম নয়। ঠিক কথাটা ছিল যে ওনারা একটা কাঠামো তৈরি করবেন, আমাদের সঙ্গে দরকার হলে আলাপ আলোচনা করবেন, আমাদের মতামত নেবেন দরকার হলে, মানে এরকম ধরনের একটা কথাই ছিল আর কি। তো ওনারা হয়তো ওনাদের সঙ্গে কারোর সঙ্গে হয়তো আলাপ করেছেন, আমি যতটুকু জানি। তো আমাদের সঙ্গে সেইভাবে আলাপ, আমরা বলেছি ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করবেন, আমাদের এটাতে অবজেকশন নেই, সবাই যদি এগ্রি করে আমরা সেখানে এগ্রি করবো।
এটাই ছিল কথা। তো কথা ওনারা ইতিমধ্যে 2-3 দিন হয়তো সময় ছিল, ওনারা আমার মনে হয় অন্যান্য দলের অনেকের সঙ্গে আলাপ সালাপ করেছিলেন, কাকে নিলে ভালো হয় বা না নিলে, বা এটা ঠিক আছে কিনা বা এই ধরনের করবো কিনা। আমি যতটুকু জানি যে ওনারা কিছু ইন্টারাকশন করেছিলেন, আমাদের সঙ্গে বা আমার সঙ্গে কোনো ইন্টারাকশন হয়নি। তবে আমরা তৎপরবর্তীতে ওনারা যখন বলেছে তখন আমরা মেনে নিয়েছি, কেননা তখন ভ্যাকাম একটা হয়ে গেছে, রাজনৈতিক শূন্যতা, দেশে সরকার নেই, আইন শৃঙ্খলার যে কোনো সময় যে কোনো ধরনের অবনতি হতে পারে। সেই কারণে আমরা তখন মনে করছি তত তাড়াতাড়ি সম্ভব একটা সরকারি কাঠামো থাকা দরকার, দেশে একটা কিছুটা হলে স্থায়িত্ব আসা দরকার, আইন শৃঙ্খলা মানে মানুষের জানমালের নিরাপত্তার কারণে হলেও তাড়াতাড়ি একটা কিছু আসা দরকার। পরবর্তীতে হয়তো যদি কোনো প্রয়োজন হয় আবার পরিবর্তন করা যেতে পারে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকেই এটা করা হয়েছে আমার ধারণা। মানে আমরা সবাই ওই মানসিকতায় ছিলাম তখন, যে দেশকে এখন একটা একটা জায়গায় আনতে হবে যেখানে সবাই নিরাপদ থাকতে পারে। একটু নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়ে গেছিল, পথে ঘাটে লুটতরাজ, মারামারি, কাটাকাটি, বাড়িঘর লুণ্ঠন, অনেক কিছু তখন শুরু হয়ে গেছিল। তখন কিন্তু একটা মিটিং এর সময় জিজ্ঞাসা করেছিল অনেককে যে আপনারা, যখন আমরা ছিলাম প্রথম দিনই, যে এরপরে কি করা উচিত বলে আপনি মনে করেন। অনেকে অনেক কিছু বলেছিল, আমি একটা কথা বলেছিলাম, সেটা অনেকেই খুব পজিটিভলি নেননি। আমি বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু দরকার, সবচেয়ে বড় দরকার হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা একটা স্টেবল পজিশনে নিয়ে না আসলে দেশ একটা বিরাট বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেটা রক্ষার জন্য যেহেতু সেনাবাহিনী আপনারা নামিয়েছেন, সশস্ত্র বাহিনী অর্থ হলো তারা অস্ত্র নিয়ে ডিউটি করবে, অস্ত্র নিয়ে, তাদেরকে সেইভাবে একটা ক্ষমতা দিলে দেশটা ঠান্ডা হবে, তখন আপনি দেশটা চালাতে সুবিধা হবে। ডিসিপ্লিন মাস্ট বি এস্টাবলিশড। তো ওনারা সবাই আবার সঙ্গে সঙ্গে এটার বিরোধিতা করলেন যে এটা ঠিক হবে না, এটা সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করবে, এটা ভালো হবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনারা যদি ভালো মনে করেন কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম যে জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় দেশের জনগণকে রক্ষা করার জন্য, দেশের জনগণের দিকে বন্দুক তাক করাটা সেনাবাহিনী রাজি ছিল না। আমরা মনে করি তখন আমি বাধা দিয়েছিলাম যে এটা ঠিক না, কিন্তু জনগণকে রক্ষা করার জন্য অস্ত্র ধরতে পারবে না সেনাবাহিনী, এটা হয়তো ঠিক নয়। তো যাই হোক, তখন ওই খবরে এসছে যে না, কিছু করা হবে না, এইভাবেই থাকবে, তারপরে সরকার এসে ব্যবস্থা করবে। যাই হোক, পরবর্তীকালে কিন্তু সেই যে ললেসনেস একটা শুরু হলো, এটা কিন্তু মানে এখন পর্যন্ত চলছে এবং বাড়ছে, এটাকে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক কতগুলো জিনিস আমরা অনেক সময় ভুলে যাই। আমি দীর্ঘদিন 25 বছর ব্যুরোক্রেট হিসেবে চালিয়েছি, তারপরে মন্ত্রী ছিলাম 5 বছর, আমি অনেক জায়গায় কাজ করেছি, প্রায় 28 বছর এখন রাজনীতিতে আছি। কথা হলো যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু দুটো জিনিস থাকে, এমনকি প্রত্যেকটা ধর্মেও। একটা হলো মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, মানে স্বর্গে যাবা না হলে নরকে যাবে, মানে ভালো কাজ করলে ভালো কাজ, খারাপ কাজের শাস্তি। এটা যদি না থাকে তাহলে সামাজিক শৃঙ্খলা থাকে না। আমরা ওই জিনিসগুলোকে একাকার করে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে ওখানে যেখানে প্রথম থেকে যদি এটা স্টপ করা যেত, তাহলে কিন্তু দেশ এতদিন অনেক স্টেবল হতো, রাজনৈতিক স্থিতিশীলতা আসতো, যেহেতু আইন শৃঙ্খলা ভালো থাকলে সবকিছুই ভালো মতো চলে। তো যাই হোক, এখন আবার আমাদেরকে হয়তো এদিকে দৃষ্টি দিতে হবে। তখন এটা নিয়ে খুব অনেকে সমালোচনা করেছিল। সশস্ত্র বাহিনী জনগণের রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য, বিদেশ থেকে যেটা অ্যাটাক হলে রক্ষা করার জন্য, দেশের জনগণের উপর তারা অত্যাচার করবে না, এটা আমরা বাধা দিতে পারি এবং বাধা দেওয়া উচিত, আমরা দিয়েছিলাম। সেই কথাটা অনেক সময় অনেকে ভুল মানে বুঝতে পারেননি আর কি। রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না আজকের, কেননা কোনো সামাজিক স্থিতিশীলতা নেই, কেননা আইন শৃঙ্খলা ঠিক নেই, কারো কোনো নিরাপত্তা নেই। এখন কিন্তু বাংলাদেশের বর্তমানে এটাই সবচেয়ে বড় সমস্যা, যে সবাই আতঙ্কে আছে, যেই থাক যেখানেই থাক। আমি দেখছি যে মানুষের ভয় আছে, কোথায় কি হচ্ছে কোনো ঠিক নেই। আজকে রাস্তায় যাবো, পিটিয়ে মেরে ফেলতে পারে, কালকে আরেক জায়গায় যাবো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিতে পারে, এবং আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এখনো হচ্ছে। যে কোনো জায়গায় যে কোনো সময় মানুষের ব্যবসা করে, ওরা বলে ভাই আমরা কি করবো, কথা বলতে ভয় করি, যারা কেউ কিছু বললে টাকা চাইলে টাকা দিয়ে দিই, কেন আবার দেখা যাবে না হলে মহাবেশে আমার বিজনেস সেন্টার ভেঙে ফেলছে। আমি অনেক মিডিয়ার লোকের সঙ্গে আলাপ করছি, বলছি কি করবো, আমাদের কোনো উপায় নেই। হঠাৎ করে দেখবো যে মিডিয়ার ঘর বাড়ি সব ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমাকে তো রক্ষা করতে হবে, আমার জানমাল এবং প্রপার সবকিছু দেখতে হবে। তো এই সমস্যাটা এখন পর্যন্ত আছে, এবং এটাকে কিছুটা হলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এবং এই জিনিসটাই কিন্তু দেশের এখন সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় ক্ষতির কারণ। রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না যেহেতু সামাজিক স্থিতিশীলতা নেই, সামাজিক স্থিতিশীলতা নেই যেহেতু দেশে কোনো আইন শৃঙ্খলা, তার ফলে কোনো ইনভেস্টমেন্ট আসছে না, কোনো চাকরির সৃষ্টি হচ্ছে না, ব্যবসায় মন্দা চলছে, যার জন্য সরকার রেভিনিউ আর্ন করতে পারছে না, বিদেশ থেকে ইম্পোর্ট করে তার বিল দিতে গিয়ে সরকারের হিমশিম খেতে হবে। এখন যেটা হচ্ছে, আমি মনে করি সামনে আরো বড় ধরনের সমস্যা হতে পারে।
সেই তো শৃঙ্খলা রক্ষাটা। তাহলে সেনাপ্রধান যখন 5ই আগস্ট মানে আমাদের জাতির উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে এলেন, মিডিয়ার সামনে এলেন, তখন তিনি বললেন যে আমি আপনাদের জানমাল রক্ষার দায়িত্ব নিলাম, আপনারা শান্ত হন। এবং তিনি যখন ওই যে বললেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমরা এর পরে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একসাথে বসেছি, তখন মনে হচ্ছিল যে তিনি আপনাদের কাছে এক রকমের পরামর্শও চেয়েছেন। তো আপনি বলছেন যে সেনাবাহিনীকে কঠোর হওয়ার কথা বলবার পর, মানে সেনাবাহিনীকে সত্যিই জানমালের দায়িত্ব নিতে বলবার পর তারা তাতে রাজি হন নাই, মানে আপনার একটা পরামর্শের কথা বলছেন যে সেই পরামর্শ তারা গ্রহণ করেন নাই। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন সময় ওই বিভিন্ন সময় গোলাগুলি মানুষের হত্যা, এটা আমি তাদের দোষ দিই না। সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে না না আর কোনো রক্তপাতের দরকার নেই। কিন্তু আমরা দুষ্টের দমন যদি আমি না করি তাহলে তো শিষ্টের পালন আমি করতে পারবো না, দুষ্টের দ্বারা শিষ্ট নির্যাতিত হবে, যেটা এখন হচ্ছে আর কি। সেই জিনিসটি অনেকে হয়তো আবেগের বশবর্তী হয়ে জিনিসটাকে ওভাবে নেননি। ফলে সেনাপ্রধানও একটা মেসেজ হয়তো পেয়েছেন যে না আমরা কঠোর হতে গেলে এটাতে সমর্থন রাজনৈতিক দলগুলি থাকবে না। যার জন্য হয়তো উনি যতটুকু দায়িত্ব নিতে চেয়েছিলেন অতটুকু সাহস করতে বা যে কোনো ভাবে হোক ওইভাবে যেতে পারেননি বা যেতে চাননি। এখনো হয়তো উনি কিছুটা হ্যাসিটেশনে থাকেন যে এটা ঠিক হবে কিনা। কিন্তু মানে যার যেটা কাজ তাকে সেটা করতে না দিলে, আধা পথে থামিয়ে দিলে তো ওর এফেক্টিভনেস থাকবে না। তাহলে সেনাবাহিনী নামানো উচিত না যদি আমি মনে করি তাকে ব্যবহার করবো না, বা যাকেই নামাবেন তাকে কঠোরভাবে নামাতে হলে কঠোরতা যদি দরকার হয় কঠোর হতে হবে, না করলে তো কাজ হবে না। এটা বুঝতে হবে, তো দেশ তো পরিচালিত হতে হবে, দেশ তো আবেগের উপর চলবে না, দেশ তো একটা শৃঙ্খলা থাকতে হবে। চোর ডাকাত এসে আমার বাড়িতে এসে দাও কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়লো, যে কোনো জায়গায় অ্যাটাক করা শুরু করলো, আর পুলিশ নিরহের মতো দাঁড়িয়ে থাকলো, কিছু করতে ভয় পেলো, আর্মি এসে তাকে সামলাতে পারছে না, এই পরিস্থিতি তো কারোর জন্য সুখকর নয়। 5 তারিখের কথায় যদি আবার একটু ফিরি, যে তখন মনে হচ্ছিল যে সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের সম্মতিতে একটা সরকার গঠন করতে চান। তো আহ, ওই সময়ে জাতীয় সরকারের কোনো প্রস্তাব এসেছিল কিনা সকল রাজনৈতিক দলের তরফে? আর যে সকল রাজনৈতিক দল মিলিয়ে একটি সরকার গঠন করা তার কোনো প্রস্তাব এসেছিল কিনা? আর আমি আসলে খুব বিশেষভাবে আগ্রহী জানতে যে বিএনপি নেতৃবৃন্দ তখন কি বলছিলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি নেতৃবৃন্দ তখন কি বলছিলেন, জামায়াতের আমির তখন কি বলেছিলেন ওই বৈঠকে? সর্বদলীয় কোনো সরকার গঠনের প্রস্তাব তেমন ভাবে আসেনি, পরিবেশও তেমন ছিল না আমার কাছে মনে হয়েছে। মানে এটা ছিল একটা ইন্টারিম ম্যানেজমেন্ট, সবাই চেয়েছিল যে একটা অবস্থানে এসছে, এখন সামনের দিকে হয়তো একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে সরকার গঠিত হবে, একটা স্বাভাবিক কাজকর্ম চলবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, আগের যেগুলো আমরা খারাপ মনে করেছি সেটা আর হবে না। এই আশায় নিয়েই সবাই বলেছিল যে আপাতত একটা ইন্টারিম কিছু অ্যারেঞ্জমেন্ট হোক, নির্বাচনের পরে যা দরকার হয় সেটা করা যাবে। এটাই মোটামুটি আমার মনে হয় সকলেরই এটি ধারণা ছিল। এবং আমার তো যতটুকু ধারণা মির্জা ফখরুল যে আব্বাস যা ছিলেন ওনারা ওনাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেছিলেন, এবং সেখান থেকে ওনারা ওই ধরনেরই আওয়াজ পেয়েছিলেন যে ঠিক আছে একটা অ্যারেঞ্জমেন্ট হোক, পরে আমরা নির্বাচন হোক, নির্বাচনের পরে আমরা যা যে যেরকম মানে সবাই মিলে একটা দেশ ভালো মতো চালাবো। মানে এটাই হচ্ছে কথা ছিল যে লেটাস এখন ওভারকাম দ্য সিচুয়েশন, যেটা হয়েছে ক্রাইসিস, তার পরবর্তী স্টেপ হলো নির্বাচন করব, নির্বাচনের পরে সুন্দর একটা দেশ আমরা সবাই মিলে চালাবো, এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়েছিল বলে আমার মনে হয়। আহ, তো নির্বাচনটা কবের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেবে? মানে ধরুন আপনারা যখন 90-এ এরশাদ সরকারের পতন হলো এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ওই যে 3 জোটের রূপরেখার মাধ্যমে করে একটা প্রথমবারের মতো মানে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হলো, তখনও কিন্তু একটা সুনির্দিষ্ট সময়সীমা ছিল যে এই সময়সীমার মধ্যে এই সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচন করা এবং নির্বাচনটি করে ফেলতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার তো আমরা জানি যে 3 মাসের মধ্যে তাদেরকে এই কাজটা করতে হয়, যেই নিয়মের পরে যতবারই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। 1/11 সরকারের সময় আরেকটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরিত হলো এবং তখন প্রায় বছর দুয়েক থাকলো এই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এবার এই সরকার যে সরকারই গঠিত হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলছেন ইন্টারিম ম্যানেজমেন্ট, এই সরকার কতদিনের মধ্যে নির্বাচন দেবে বা তার জন্য নির্বাচন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা, এসব বিষয়ে কি আপনারা কোনো কথা বলেছিলেন সে সময়? হ্যাঁ, কথা বলেছিলাম। নির্বাচনটা সবাই বলেছিল নির্বাচন যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তবে মনে হয় আকবরই আমি একটা কথা বলেছিলাম, বা
তখন সময় প্রেস সবখানেই বলেছিলাম যে আমরা সবসময় দেখি যে নির্বাচিত সরকারগুলো পরবর্তীকালে ক্ষমতাকে কক্ষিগত করতে চায়, সংবিধানকে আবার নিজের আয়ত্তে নিতে চায়, জনগণেরকে ক্ষমতায়নের চেষ্টা করে না। বরং অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা যেটা কেয়ারটেকার সরকার যতবারই যে ছিল, বা 111 গভর্নমেন্ট, বিশেষ করে 111-এর সময়, তারা কিন্তু এই প্রত্যেকটি সরকার কিন্তু খুব নিউট্রালি কাজ করছে। আমি এটা প্রেসকে বলি, আমি ওপেন মিডিয়ার সামনে বলেছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো তারা নির্বাচিত সরকারের চেয়েও বেশি জনগণের চিন্তা করে বা জনগণের কাছে জবাবদিহিতা করে, যে কোনো কারণে হোক। এটা আমার ইতিহাস থেকে এটা আমার শিক্ষা হয়েছিল যে তারা এটাই করেছে পাস্ট। কাজে এনারা যখন এসছেন, এনাদের রেকর্ড খুবই ক্লিন, ভালো, এবং আমরা মনে করেছিলাম ওনারা একেবারেই নিরপেক্ষ ব্যক্তি, কোনো লোভ লালসার ঊর্ধ্বে, এবং সবাই ভেরি কি বলবো রেসপেক্টেবল পার্সন। তো ওনারা নিশ্চয়ই কিছু একটা সুন্দর কিছু একটা সংস্কার করে তারপরে ওনারা নির্বাচন দিয়ে একটা ভালো পরবর্তী একটা ভালো দেশ চলবে, যেটা আর পরবর্তী রাজনৈতিক দলগুলি এটা দিয়ে কোনো মানে সংবিধানকে নিজের আওতায় এনে ব্যবহার করা, যেটা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, 90-র আগে অন্যান্য দলও করেছে, ওনারা যারা ছিলেন 90-র পরে সবাই করেছে। সেটা আমার একটা, আমি নিজে বলেছিলাম যে এটা হলে খারাপ না, তবুও একটা কথা বলেছিলাম যে ওনারা একটা রোড ম্যাপ আগে দিয়ে দেওয়া ভালো, যে আমি সবকিছু করে এত তারিখের মধ্যে নির্বাচনটা দিয়ে দেবো, যেহেতু নির্বাচনটাই ছিল আসল উদ্দেশ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন। এটার পরবর্তীকালে সরকার যাতে ঠিক মতো চলে সেই জন্য একটা কিছুটা সংস্কার ওনারা করুক, এটা আমার প্রস্তাব ছিল। এবং এটা আমি বলেছিলাম বিশেষ করে 111-এর গভর্নমেন্টের সময় ব্রিগেডিয়ার সাখাওয়াতরা কতগুলো পার্টি রেজিস্ট্রেশন করা, আরপিও কতগুলো চেঞ্জ করা, নির্বাচন প্রক্রিয়া কিছু কিছু কাজ করেছিলেন। আরো কিছু কিছু কাজ আমার কাছে মনে হয়েছিল এগুলো জনগণের পক্ষের কাজ, এবং আশা করি এর আগেও কয়েকটা সরকার মোটামুটি কিছু ভালো কাজ করেছিলেন। আমার ধারণা ছিল যে ওনারা হয়তো এই ধরনের কিছু কাজ করতে পারবেন। কাজে আমি বলেছিলাম যে সময় দিতে আমাদের আপত্তি ছিল না, আমরা আপত্তি নেই, আমরা দিতে চান যে নির্বাচন যদি দেরি হয় আমরা রেডি আছি থাকার জন্য। কিন্তু ওই একটা জিনিস আমার মনে হলো যে আমি ওটা একটা বড় ভুল আর কি, মানে ইতিহাস থেকে মানুষের শিক্ষা নেয় না, এটাই হলো ইতিহাসের বড় শিক্ষা। আমার কাছে মনে হয়েছে ইতিহাস থেকে সবসময় হয়তো শিক্ষা নেওয়াটাও ঠিক না, এটা আমার এইবার মনে হয়েছে। কেননা এনারা আসার পরে আমি খেয়াল করলাম যে এনারা নিজে মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার হঠাৎ করে যখন উনি কিছু মানুষকে ওনার নিয়োগদাতা এবং অভিভাবক হিসাবে চিহ্নিত করলেন, যাদেরকে অনেককে আমরা খুব ব্যাপকভাবে জানি না, তাদের রাজনৈতিক দিয়ে একজন কিছু ফেস চিন্তা, কিন্তু তাদের উপরে সর্বাত্মকভাবে সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন, এমনকি সমস্ত প্রশাসনের সমস্ত মন্ত্রণালয়গুলোর মধ্যেও তাদেরকে একটা এন্ট্রি দিলেন না, তারাই সুপার মানে সুপেরিয়ার পাওয়ার এরকম ভাবে তাদেরকে দিয়ে দিলেন, তারাই সব নীতি নির্ধারণ করা শুরু করলো। তখন কিন্তু আমরা দেখলাম যে জিনিসটা ঠিক ওইভাবে থাকছে না, আমরা যেভাবে মনে করেছিলাম সেভাবে না। উনি একটা আলাদা দল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই দলকে দলীয়করণের মাধ্যমে একটা পরবর্তীকালে একতরফা নির্বাচন করে সেই তাদের দলকে চিরস্থায়ী ক্ষমতা আইনের চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে, আরো দলীয়করণ সাফিসিয়েন্ট হয়নি জন্য আরো টাইম চাওয়া হচ্ছে, যে সামনের দিকে আমরা এখনো তো বিএনপির লোকই সবই নির্বাচন কমিশনে আছে, কাজেই তারা নিজস্ব লোক সেট করতে চাচ্ছে, তার জন্য সময় দরকার। তো আর একেবারেই সম্পূর্ণ আমি মনে করি যে কোনো রাজনৈতিক মানে আমি কি বলবো এটাকে আইনগত কোনো ভিত্তি নেই, তাদের কোনো সেই রাজনৈতিক দলে কোনো রাজনৈতিকভাবে কোনো রেজিস্টার্ড দল নেই, তারপরও তারা প্রোটোকল সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং এমনকি মানে আউট অফ দ্য ওয়ে, এমন কিছুদিন আগে শুনলাম যে তারা কি ওই টিআরজিআর এর টাকা চাচ্ছে ডিসিদের কাছ থেকে, এবং সেখানে তারা সভা করবে সেই জন্য ইত্যাদি, এরকম ভাবে একটা দল তৈরি করা হচ্ছে, এবং সেই দলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করা বা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সেটা তখন আমাদের মনে হলো যে আমরা যে উদ্দেশ্যে সময় দিতে চেয়েছিলাম, যে উদ্দেশ্যে সংস্কার করতে চেয়েছিলাম, উদ্দেশ্যটা এখন সংস্কারের উদ্দেশ্য হয়ে গেছে। সরকার নিজস্ব একটি দল করবেন এবং সেই দলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, এবং যার ফলে জনগণের স্বার্থ এখানে বিঘ্নিত হচ্ছে। এই যে আপনি তো নিশ্চয়ই রাজপথে আন্দোলন দেওয়া তরুণদের কথা বলছেন, মানে এবং তরুণদের নতুন দল এনসিপির কথা বলছেন। তো এই তরুণদের সঙ্গে আপনাদের তার মানে 5ই আগস্ট বা 8ই আগস্ট সরকার গঠনের আগে দেখা হয়নি, বা 5ই আগস্ট আপনারা কোনো ইঙ্গিত পাননি যে এই সরকারটি আসলে মূলত
তরুণরাই এর নেতৃত্ব পাবেন? মানে আপনিও কি বিস্মিত বোধ করছেন যে আসলে সকল মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে তরুণদের জন্য পদ তৈরি করে তাদেরকেই নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তারাই গত 8 মাস ধরে দেশটা চালাচ্ছেন এবং তারাই ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে ডক্টর ইউনূস বলছেন, কিন্তু এর কোনো ইঙ্গিত কি 5 তারিখ আপনারা সেনাপ্রধানের কাছ থেকে পাননি? না না, এটা কেউ কোনো সময় জানতে পারেনি। আমার মনে হয় কেউই এটা বুঝতেই পারেনি। এটা স্বাভাবিক যে ছাত্ররা আন্দোলন করেছে, সবাই তাদেরকে সমর্থন দিয়েছে এই জন্য যে তারা নিঃস্বার্থ, তারা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য করছে না, দেশের স্বার্থের জন্য করছে। আমরা রাজনৈতিক দল করলে অনেক সময় তারা মন্ত্রী এমপি হতে চায়, পরবর্তীকালে তারা এর থেকে ফায়দা লুটবে। এনারা একেবারে নিঃস্বার্থ মানুষ, এনারা দেশের স্বার্থে কাজ করছে, সবাই আমরা তাকে সমর্থন দিচ্ছি। আমরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছি। আমার 2টো ছেলে মারা গেছে, 4জন অ্যারেস্টেড ছিল, 30-40 জন রংপুরে পালিয়ে বেরিয়েছে। সারা দেশে 100-150 লোকের নামে মামলা হয়েছে আমাদের দলের বিভিন্ন এলাকায় ওই হাসিনা সরকারের সময়। তারপরেও আমরা ওনাদেরকে যখন এটা আমরা 5 তারিখের পরে অনেক পরে থেকে এটা বুঝতে পারলাম। 5 তারিখে কেউই জানতো না এটা, যে ওনারা আবার সরকার দল গঠন করবে এবং সরকারি দল করে আবার সরকারের থেকে সেই সরকারি দল রাজনীতি আমরা ইলেকশন করবে, যেটা 90-এর পর থেকে যেটা মোটামুটি সবাই এগ্রি করেছে যে সরকারি দল সরকারের থেকে কোনো ইলেকশন করতে পারবে না। তো সরকারি দল এবং সরকার একসাথে ইলেকশন করতে পারবে না 90-এর পরে, এটা মোটামুটি সবাই। একবার 96-এ বিএনপি এটাকে ব্যত্যয় করতে চেয়েছিল, জনগণ মানেনি। আবার এসে শেখ হাসিনা যখন 2014 থেকে শুরু করলেন, তখনও জনগণ এটা মেনে নেননি। কাজে এটা আবার ওনারা পুনরায় চালু করতে চাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। আমরা এনাদের এই বিষয়টা তখন আমরা কেউ বুঝতে পারিনি এবং এত ব্যাপকভাবে ওনারা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছেন। দল গঠনের জন্য ডিসিরা কাজ করছেন, সমস্ত অন্যান্য মানে পুলিশ সব অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসন তাদেরকে সব ধরনের একেবারে সরকার হিসাবে স্বীকৃতি দিচ্ছেন বা সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন। সব প্রোগ্রামগুলো সেইভাবে করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, এমনকি অর্থায়নে। এগুলো তো একটা নতুন জিনিস, এটা তো ধারণার বাইরে ছিল। 90-এর পর থেকে তো মোটামুটি এই জিনিসটি চলে গেছিল আমাদের থেকে। হ্যাঁ, মানে কিন্তু নতুন জিনিস কোথায়? মানে আপনি বারবার আমি বলছি যে ছাত্ররা আগে আন্দোলন করেছে, সবসময় ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল বাংলাদেশের রাজনীতিতে, ইতিহাস রাজনীতির সব জায়গায়। কিন্তু ওনারা কখনোই পরবর্তী ক্ষমতার জন্য নিজের ক্ষমতার জন্য কোনো সময় আসেনি। প্রেশার গ্রুপ হিসেবে ছিলেন। সরকারকে একটা সরকার দাঁড়িয়ে গেছে, তাদের ভুল ত্রুটি হলে আবার সেখানে ছাত্ররা রাজনীতি করেছেন, কিন্তু নিজেরা মন্ত্রী মিনিস্টার হবে, নিজের সরকার গঠন করবে, এই ধরনের মনোবৃত্তি আমরা ইতিপূর্বে লক্ষ্য করিনি। এবং বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকতায় যখন এখানে করা হলো এবং সর্বাত্মক শক্তি যখন তাদের হাতে দিয়ে দেওয়া হলো, মানে ক্ষমতা কর্তৃত্ব, মানে প্রধান যে নির্বাহী প্রধান যখন বলছেন ওনারাই আমার নিয়োগদাতা, ওনারাই আমার অভিভাবক, ওনারা যা করবে সেটাই হলো ফাইনাল, তখন তো তাদের উপরে আর কোনো কথা থাকে না, সবই তারা করছেন। তো সেটাই বলছি যে সেই প্রেক্ষিতে সম্পূর্ণ সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। রাজনৈতিক প্রেক্ষাপট এখন সম্পূর্ণ ডিফারেন্ট। আমি মনে করি সব দলের কাছে এটা এখন প্রতিবাদ হয়েছে যে এখন আমরা স্বাভাবিক কোনো রাজনীতিতে নেই, একটা এমন রাজনীতিতে আসছি যেটা থেকে উত্তরণে এখন আমাদের কষ্ট করতে হচ্ছে। যেটা আমরা মনে করেছিলাম যে উত্তরণ হয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছেন, নতুন একটা সরকার এসছে, এই সরকার একটা নির্বাচন দিবে, সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশ আবার সুন্দরভাবে চলবে। আমরা যদি পরিবর্তন যে দরকার সেটা করবো, শেখ হাসিনা যে খারাপ কাজগুলি করেছেন ওটা আমরা করবো না, এটাই ছিল স্বাভাবিক। এবং এটা যাতে না হয় তার বন্দোবস্ত আমরা করবো। দ্যাট ওয়াজ আওয়ার কমিটমেন্ট। এই জন্যই আমরা এই ফাইটটি অংশগ্রহণ করেছিলাম। দেশের আপামর জনগণ আমি ধারণা করি এই জন্যই এই আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছিল সবাই। একবারে এটা ছাত্রদের আন্দোলন ছিল না, ছাত্রদের কোটা আন্দোলন ছাত্র জনতার একটা বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে। এই বৈষম্য এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, এটা কিন্তু আমি প্রথম থেকে এই কথাগুলো আমি বলেছি যে এটা কোটার বিরুদ্ধে সংগ্রাম না, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। এবং এটাতে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য আছে ঐতিহাসিকভাবে, যে তারা এই আন্দোলনে কখনোই পিছু পা হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। এবং আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এটাতে সরকার একটা বড় ধরনের ঝুঁকি নিচ্ছেন, বড় ধরনের বিপদে পড়বেন। এখানে কিন্তু জনগণ কোনো সময় পিছিয়ে হটবে না, এটা আদায় করা পর্যন্ত জনগণ সবকিছু ত্যাগ করতে স্বীকার করতে রাজি আছে, ইতিহাস বলে। এই কথাগুলো আমার কথা বিভিন্ন সময় আন্দোলনের সময় বলেছি, পার্লামেন্টে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। ছাত্রদের আন্দোলনের পর ছাত্ররা মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন, তারাই দল গড়ছেন, তারাই নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসতে চাচ্ছেন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে, যদি কখনো তারা নির্বাচন দেন। এই বিষয়টি একেবারে নতুন, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু মানে বাংলাদেশে ক্ষমতায় থেকে দল গড়াটা তো নতুন নয়। আপনি যদি জাতীয় পার্টির কথা বলেন, জেনারেল এরশাদ ক্ষমতায় ছিলেন, তিনি তখন দল গড়লেন জাতীয় পার্টি।
জেনারেল জিয়া ক্ষমতায় ছিলেন, তিনি তখন দল গড়লেন বিএনপি। মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া প্রধান যে দুটো দল, জামায়াতে ইসলামীকে আহ, মানে জামায়াতে ইসলামীও বাদ দিলে, বা আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী ছাড়া বাকি যে দুটো দল, সেই দুটো দল তো আসলে কিংস পার্টি, মানে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল গড়েছে। তাহলে এবার এনসিপি রাজনৈতিক দল গড়লে অসুবিধাটা কি? না, অসুবিধা কিছু নেই। কথাটা হলো যে 90-এর পর থেকে একটা ধারণা সৃষ্টি করা, মানে সবাই মিলে একমত হয়েছিল আন্দোলনের মাধ্যমে যে রাজনীতি যে দল ক্ষমতা আছে তার দল মানে ইলেকশন করলে সে ক্ষমতায় থাকতে পারবে না, যার জন্য এসপি সাহেবকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তো এই এইটা 90-এর পর থেকে মোটামুটি এটা চালু আছে এখনো। এবং 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একটা করতে চেয়েছিল, সেই নির্বাচনও কিন্তু একতরফা হয়েছে, কেউ যায়নি। পরবর্তীকালে জনগণের চাপে আবার নির্বাচন, পরবর্তীতে আরেকটা নির্বাচন হয়েছে সপ্তম সংসদ, জুন। এটা হয়েছিল ফেব্রুয়ারিতে, ওটা হচ্ছে জুনে, 3-4 মাসের মধ্যেই। তো ওই পরবর্তীকালে আবার 2014 সালে যখন শেখ হাসিনা একেবারে আবার সংবিধান পাল্টে দিয়ে এটা করতে চাইলেন, তখনও কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল, এবং এখন পর্যন্ত জনগণ এটার বিপক্ষেই আছে। মানে জনগণের একটা ঐক্যমত হয়েছিল যে সরকারি দল থাকলে সেটা সরকারের থেকে তারা নির্বাচন করতে পারবে না, মানে সরকার এবং সরকারি দল একসাথে থাকতে পারবে না, সরকার চলে যেতে হবে, সরকারি দল থাকতে পারে। আর দলের মানে রিসোর্স খরচ করে, সরকারি টাকা পয়সা খরচা করে রাজনৈতিক দল তৈরি করা এবং একটা সেই কালচারটাও যদিও অফিসিয়ালি কেউ ডিনাউন্স করেনি, তবে এটা একটা স্বাভাবিক জনমত যে সবাই জনগণের পয়সায় রাজনৈতিক দল হবে, এটা সবাই দলে আরো সবাইকে সুযোগ দেওয়া উচিত। সরকারে গিয়ে যে সরকার প্রধান সেই করবেন, এটা স্বাভাবিকভাবে ন্যায়সঙ্গত বিষয় নয়। কাজেই এখন যেটা হয়ে গেছে, আর সামনে না হয়, এটি জনগণের, মানে আমি ধারণা করি যে সাধারণভাবে মানুষের একটা ধারণা হতে পারে। আর যদি নাও হয়, আই ডোন্ট মাইন্ড। যদি সরকারি থেকে সরকারি দল করা হয়, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা হলো সরকার নির্বাচন নিরপেক্ষ দিতে পারবেন না, এবং এই সরকার যে তাদেরকে এখন থেকেই যে নির্বাচন করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, একতরফাভাবে লেভেল প্লেইং ফিল্ডকে ব্যত্যয় করা হচ্ছে নানানভাবে। তাদেরকে তাদের জায়গায় টাকা পয়সা খরচা করেছে, তাদের ইলেকশন এরিয়াতে নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে এখন থেকে, যেটা আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ডের জন্য এটা ঠিক নয়। জন্য সরকার পদত্যাগ করে বেশ কিছুদিন সময় দিতে হয়, যাতে করে এই এফেক্ট গুলো মানুষের চলে যায়। সরকারি পয়সা দিয়ে, ডোনেশন দিয়ে ভোট কেনার চেষ্টা, এগুলো না হয়, সেটা তাহলে লেভেল প্লেইং ফিল্ড হলে সত্যিকার অর্থে ভালো নির্বাচন হয়, সেই নির্বাচন জনগণের কাছে ভালো গ্রহণযোগ্যতা পায় এবং সবাই সমানভাবে এটাকে গ্রহণ করতে পারে। আমরা সেটাই বলছি। আমি অন্তত ওটুকু দেখতে হবে। তবে ভবিষ্যতেও আমি আশা করব কোন সরকার এসে নতুন করে সরকারি দল গঠন যেন না করেন। কিন্তু আপনারা আসলে কি করবেন, মানে আপনারা আসলে কি করবেন? মানে আপনি নিজেই বলেছেন যে আসলে এই যে রাজনৈতিক উত্তরণের পথটা যে এখন কষ্ট হয়ে গেছে, এটা আপনারা সকল রাজনৈতিক দলই বুঝতে পারছেন। মানে নির্বাচন আসলে কবে দেবেন? ইউনূস সরকার বলছেন যদিও যে ডিসেম্বর থেকে জুন, কিন্তু বোঝা যাচ্ছে যে পথটা খুব সহজ নয়। কারণ এনসিপি কে আসলে নিবন্ধন পেতে হবে, তাকে একটা দল গঠন করতে হবে, তাকে জয় নিশ্চিত করতে হবে। এমন একটা পরিস্থিতিতে না গেলে এই সরকার নির্বাচন দেবেন, সেটা সম্ভবত কোনো রাজনৈতিক পর্যবেক্ষকও মনে করছেন না। কিন্তু আপনারা কি করবেন? মানে ধরুন আপনার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই যদি বলি, আওয়ামী লীগের আমলেই নিশ্চয়ই তার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া আছে। তো তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ তো আসলে নানা রকম চাপে আছেন। এই অবস্থায় আসলে মানে সরকার নির্বাচন না দিলে কি করবেন আপনারা? এই আন্দোলনে একটা জিনিস আমি মনে করি খুব সুস্পষ্টভাবে আবার প্রমাণিত হয়েছে, যেটা এই আন্দোলনের সবচেয়ে বড় আমি মনে করি অর্জন, সেটা হলো জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। এটার জনগণ যেটা চাইবে সেটাই শেষ পর্যন্ত হতে বাধ্য করা হয়। এটা এই আন্দোলনে আবার প্রমাণিত হলো। কাজেই মামলা দিয়ে জোর করে ঠেকিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হতে পারে, কিন্তু আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে আমরা জনগণের জন্য যদি কাজ করি এবং জনগণ যদি এটা উপলব্ধি করে, তাহলে জনগণই আমাদের শক্তি, এবং জনগণের যে চাওয়া পাওয়া সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে। কোনো বাধা বিপত্তি এখানে কাজ করবে না। আর দ্বিতীয় যে জিনিসটি আমাদের এই আন্দোলন থেকে যেটা আমার মনে হয় লেসন, যেটা আমরা সবসময় বলে থাকি, সেটা হলো যে প্রথমটা হলো যে জনগণই সকল ক্ষমতার মালিক, আর সেকেন্ডটা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই হলো ইতিহাসের শিক্ষা, যেটা একটু আগে আমি
কিছুটা বললাম যে কিছুটা আমিও ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াটাকেও প্রেফার করেছি এক কারণে। কিন্তু এইটা কিন্তু এইবার আবার প্রমাণিত হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটি ইতিহাসের শিক্ষা। শেখ হাসিনারকে যেসব কারণে ফেসিবাদ বা যাই বলা হোক, গালাগালি করা হোক, তার বিরুদ্ধে যেটাই করা হোক, মোটামুটি একই জিনিস এবং কোনো কোনো ক্ষেত্রে আরো ব্যাপক হারে একই জিনিস বর্তমান সরকার করছেন। একেবারে ব্যাপকভাবে মোটামুটি বলা যায়, একতরফা নির্বাচন থেকে শুরু করে দলীয়করণ, দলীয়করণ এবং কোর্টকে, পুলিশকে, প্রশাসনকে বিরোধী দল দমনে ব্যবহার করা, মিডিয়ার স্বাধীনতাকে খর্ব করা, খুন গুম করা, মানে গুমটা হচ্ছে না, খুন, পিটিয়ে হত্যা করা যে কোনো জায়গায়, যে কোনো মানুষকে যে কোনো ভাবে। এবং সেখানে গুম হচ্ছে না, কেননা গুম করার তো দরকার নেই। গুম করতে হয় যে আমি একটা খারাপ কাজ করছি গোপন ভাবে করবো, এখানে তো ওপেন ভাবে করা হচ্ছে, একেবারে রাস্তার মধ্যে পিটিয়ে মারা হচ্ছে সকলের সামনে, কাজে গুমের প্রশ্ন এখানে আসে না। তো সবই মোটামুটি একই লাইনে চলছে। এবং দুর্নীতি তো মানে আকাশচুম্বী দুর্নীতি। অনেকে বলে থাকেন, এটাকে যদিও আমি বাড়াবাড়ি মনে করি, যে শেখ হাসিনা 15 বছরে না কত বছরে কি করেছেন, এরা তো 7 মাসে তার চেয়ে বেশি করলো। বেশি করেনি, হয়তো অনেক কমই করেছে, কিন্তু করেছে। এক একটা বাচ্চা ছেলের নামে নাকি 700-800 কোটি টাকা তাদের বিভিন্ন জায়গায়। আজকে একটা রেলওয়ের একজন বলে কয়েকজনকে নাকি দায়িত্ব দেওয়া ছিল বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, একটা ফেসবুকে দেখলাম, যারা ডকুমেন্ট দিয়ে কি কিছু বলছে। সেখানে প্রচুর বিশাল অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, কাকে কোথায় পোস্টিং ট্রান্সফার দিবে, কোথায় টিকিটের কালোবাজারি করবে, কোথায় কোন প্রজেক্ট করবে, কোথায় কাকে কোন প্রজেক্ট দেওয়া হবে, কাকে কোথায় পদায়ন করা হবে, এইসব নিয়ে টাকার খেলা হচ্ছে। এবং অনেককে এখন আবার নতুন ভাবে যেটা আমরা বিভিন্ন ব্যবসায়ীর থেকে শুনছি, তার ব্যবসা কেন্দ্রে হঠাৎ করে মব হামলা হবে কিনা, যেহেতু উনি দোষর বা কিছু, সবাই তো দোষর। তাদের কথাতে আমি একটা জিনিস বুঝে ফেলেছি, সেটা হলো যে ওই আমরা ছোটবেলায় যে একটা কথা অনেক সময় গ্রামে গঞ্জে বলতো যে তোমার এই গ্রামে ভালো মানুষ আছে বলে, আছে কি আমি, আর কি আছে বলে আমার মামু, আর কি আছে, আর কেউ নাই। আমি আর মামু, আমি আর মামু ছাড়া আর দেশে কোনো ভালো লোক নাই, সবাই দোষর বা দোষর বা সরাসরি। কাজে সবাইকে ধমক দেওয়া যায়, তুমি দোষর, তুমি তোমাকে তোমার বিজনেস করতে পারবে না। এখন তারা পয়সা দেয়, অনেক লোকে বাড়িতে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে মাসে ভাড়া দিয়ে, এবং একজনের কাছে না, বিভিন্ন লোকের কাছে। কাজেই আমি মানে যেটা বলেছি প্রথম বারংবার, যে ফেসিবাদ যদি বলে থাকে শেখ হাসিনাকে, এটা নতুন টার্ম। আমি ফেসিবাদ কথাটা আমাদের দেশে আগে কোনো সময় ইউজ হয়নি। এক কর্তৃত্ববাদ, স্বৈরাচার, এসব বলতাম আমরা। যাই হোক, ফেসিবাদটা শিখলাম নতুন। এই ফেসিবাদকে বাদ দিয়ে আমি যেটা আনলাম, সেটা তো ফেসিবাদের চেয়ে ভালো কিছু নয়। এটা তো নব্য ফেসিবাদ। একটা জায়গায় দেখাক যে না, উনি এটা করতেন, আমরা এটা করছি না। সব বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু টাকা পাচারের কথা ইত্যাদি সবই তো আমরা দেখছি। আর অত্যাচারের কথা তুমি যেটা বললা, আমি তো চাকরি করেছি 25 বছর। আমাকে এরশাদ সাহেবের, আমি খুব খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করেছি বিভিন্ন সময়, শেষ পর্যন্ত। অন্তত এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, তখন আমাকে এরশাদ সাহেব চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে নোটিশ দিয়ে, পেপারে নোটিশ দিয়ে আমার দুর্নীতির খোঁজ করা হয়েছিল বিএনপির আমলে। তারপরে আমাকে কিছু করতে পারেনি। আর সে 2014 আমি নির্বাচন না করার পরে যখন মন্ত্রিত্ব রিফিউজ করেছি, তখন শেখ হাসিনা ওই মন্ত্রিত্ব নিয়ে আমার সব কাজ করে বড় ধরনের ইনকোয়ারি করে কিছুই পায়নি। আমি এই প্রায়, আমার বয়স অনেক হয়ে গেছে, যাই হোক, এই 75-76 আমার নামে কোনো সময় সিভিল সুটও একটা ছিল না। এই 2-3 মাসের মধ্যে একটা সুযোগ হয়েছিল, যে এই আমাদের একটা অপোজিট পার্টি করেছে আমার ভাবির নাম দিয়ে। যাই হোক, ওনারা একজন করেছিল যে আমি ইলিগাল ভাবে, ওইটা একটা সিভিল সুট আমি দখল করেছি, সিভিল সুট, ক্রিমিনাল সুট না। মানে আমি নিয়ম কানুন মানে মেনে করিনি বা কিছু একটা এরকম, তাকে 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 বের করে দিয়েছিলাম পার্টি থেকে। সেটা ছাড়া সিভিল সুটও ছিল না। এখন আমার নামে, আমি ঠিক জানি না, হিসাব নেই, 10-12টা মামলা, খুনের মামলা ইত্যাদি বিভিন্ন মামলা, আবার একটা দুর্নীতির মামলা হলো। তো এগুলো আমি বিশ্বাস করি যে জনগণ এগুলো জানে, বুঝে, এবং জনগণের জন্য আমি যদি কাজ করি, জনগণ আমাকে রক্ষা করবে, জনগণই আমার রক্ষা কবচ, এবং জনগণই সকল ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করি আমি কাজ করছি। কাজে মামলা মোকদ্দমা দিয়ে অন্য কোনো ভাবে এই ফেসিবাদী কায়দায় আমাকে ঠেকানো যাবে না। গতবারও কিন্তু গত সরকারের আমলেও আমাকে ঠেকানো যায়নি। আমি কোনো কথা যেটা বিশ্বাস করেছি সেটা বলেছি, অনেক ঝুঁকি নিয়ে কথা বলেছি, অনেক কাজ করেছি, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারত, তারপরেও কিন্তু আমি আমার নীতি থেকে বিচ্যুত হইনি, ইনশাআল্লাহ। এইবার আপনারা কখন ছিটকে পড়লেন পুরো প্রক্রিয়া থেকে? মানে সেনাপ্রধানও আপনাদের ডাকলেন একদম 5ই আগস্টে, জাতীয় পার্টির 3 জন নেতাকে ডাকলেন সেই সভায়, রাজনৈতিক নেতৃবৃন্দের সভায়, কিন্তু এখন আপনাদের সঙ্গে সংস্কার প্রসঙ্গে এই সরকার কোনো আলোচনা করছে না। ঐকমত্য কমিশনের সভায় আম জনতা পার্টি থেকে শুরু করে নাম না জানা নানা রকম পার্টির নাম দেখছি, যাদের সঙ্গে ঐকমত্য কমিশন বসছে, কিন্তু জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনায় বসছে না।
মানে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করা যাবে না, এই সিদ্ধান্ত কখন কে কিভাবে নিল? না, সিদ্ধান্ত কে নিয়েছে সেটা তো আমরা বুঝতেই পেরেছি। আমি যেটা বললাম যে আমাদের আমাদের প্রধান উপদেষ্টার নিয়োগটা বলে উনি যাকে বিশ্বাস করেন এবং যাদেরকে উনি অভিভাবক বলে মনে করেন, যাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা, ওনারাই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং ওনাদের মধ্যে দুজন নেতা যারা সরকারি দলে, সরকারের কোনো পজিশনে না থেকেও মোটামুটি সরকারি ভাবেই চলাফেরা করেন, সরকারের অংশ হিসেবে বা তাদের মোটামুটি তাদের প্রভাবশালী সরকারি কর্মকর্তা হিসেবে থাকেন। তারাই হঠাৎ করে একদিন ঘোষণা করলেন যে আমরা নাকি দোষর, কাজে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তো আমরা একটু আমি তখন রংপুরে ছিলাম, কথাটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আর আমাদের রংপুরে সেদিনকে আমার একটা মিটিং ছিল। তো মিটিংয়ে আমার স্বাভাবিকভাবে আমাদের যে ছেলেগুলো অ্যারেস্টেড ছিল, যেগুলোকে মার দিয়েছে পুলিশ, যেদের কাছে মামলা করেছে, ঘুরে বেড়েছে, তারা রিয়াক্ট করলো আর কি। তারা হঠাৎ করে বললো এগুলোকে সব আমি অবাঞ্ছিত, কারণ আমরা তো জান দিতে গেছি, আমরা তো এই আন্দোলনে সরাসরি ছিলাম। তো যাই হোক, সেটা লেগেলো। পরে আবার শুনলাম যে এখান থেকে যে উনার উপদেষ্টা হিসেবে যিনি আছেন, উনি সরাসরি বললেন যে ওনাদের ব্যাপারে, ওনারা হলে দোষর, কাজেই ওনাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা সেটা আমরা পরে বিবেচনা করবো, সকলের সঙ্গে আলাপ আলোচনা বা ইত্যাদি ভিত্তিতে বা এটা কিছু। এই তখন থেকে আমরা জেনে গেলাম যে আমরা স্বৈরাচারের না কি বলে ফ্যাসিবাদের দোষর ইত্যাদিতে টার্ম হয়ে গেছি এবং আমাদের কোনো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, দেওয়া হবে না এবং হচ্ছে না। তারপর থেকে আমাদের মিটিং মিছিলে হামলা করা হচ্ছে, আমাদেরকে কোনোখানে ডাকা হচ্ছে না। আমরা স্বাভাবিক যে আমাদের অধিকার, সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার দেওয়া হচ্ছে না। এমনকি আমাদের লোকদেরকে কোনো বলতে গেলে সাংবিধান মানবিক যেটা কি বলে আমাদের যেটা মানবিক অধিকার বা আমাদের রাইট কি বলে, হ্যাঁ, স্বাভাবিক মানুষ হিসাবে যে রাইট, সেগুলো অনেক সময় পাওয়া যাচ্ছে না। আমাদের লোকের রাস্তা থেকে হঠাৎ করে ধরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে করে, তারপরে জামিন দিচ্ছে না, জামিন হওয়ার পরে আবার হাইকোর্ট থেকে বন্ধ করে দিচ্ছে, তারপরে হাইকোর্টের নানান জটিলতায় 7-8 মাস পর্যন্ত আমাদের নেতারা আটকে আছে এবং রাস্তাঘাটে ধমক দেওয়া হচ্ছে যে তোমরা যদি আমাদের কথা মতো না চলো, যদি তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাও, তাহলে তোমাদেরকে অ্যারেস্ট করা হবে, তোমাদেরকে বাসায় এসে ধমক দেওয়া হচ্ছে। অনেককে বলা হচ্ছে তোমার নামে মামলা আছে, তোমাকে ধরবো, কিছু এদিক ওদিক করো, তো সবাই টাকা পয়সা দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, ওই আমরা এটা দেখছি, এটা আমরা বিশ্বাস করি যে যেটা শেখ হাসিনা এত কিছু ক্ষমতা ব্যবহার করেও যেটা করতে পারেননি জনগণের বিরুদ্ধে, এটা এরাও পারবে না, এটা আমরা জানি। কাজে আমরা এটা নিয়ে ভয় পাচ্ছি না। আর জীবন, রাজনীতি যখন একটা যুদ্ধের মতো, এটা জীবন মৃত্যুর সামনে নিয়ে করতে হয়, আমরা সেইভাবেই থাকবো। যুদ্ধে জয়লাভ করলে করলাম, হেরে গেলে হেরে গেলাম, মারা গেলে মারা গেলাম, বন্দী হলে বন্দী হলাম। এই জন্য আমরা রেডি আছি, এটার জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নেতাকর্মীরাও সেভাবে বলা হয়েছে, যারা ভয় পাবেন তাদের আর রাজনীতি করার দরকার নেই। তো আমরা তো বরাবর ভাবি যে ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির সঙ্গে সেনাবাহিনীর একটা সুসম্পর্ক আছে। মানে সেনাবাহিনীর সঙ্গে থেকে যেহেতু বিএনপি জাতীয় পার্টির সৃষ্টি, কাজে এই দুটো দলের সাথে সেনাবাহিনীর একটা সম্পর্ক বরাবর রয়ে গেছে। জাতীয় পার্টির সঙ্গে কি এখনো সেনাবাহিনীর সম্পর্ক আছে? মানে আপনারা কি কোনো খোঁজ খবর পান? সেনাপ্রধান কি ওই যে 5ই আগস্ট আপনাদের সঙ্গে যোগাযোগ করলেন, এরপরে আর আপনারা সেনাবাহিনী বা সেনা প্রধানের কাছ থেকে কোনো আঁচ পান যে তারা কবে নির্বাচন চান? তারা আসলে কোন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চান? ছাত্ররা, আপনি তো নিজেই বললেন যে ছাত্ররা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার কথা বলছে, এনসিপির নেতারা। এনসিপির নেতারা আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধের কথা বলেই আসছে। তো সেনাবাহিনী আসলে কি চায়, সেনা প্রধান কি চান? 5ই আগস্টের পর আর কোনো যোগাযোগ হলো না আপনাদের সাথে? না, যোগাযোগ হওয়ার তো স্বাভাবিকভাবে কারণ নেই, কেননা যোগাযোগ হওয়ার যেগুলো অকেশন ছিল এগুলোতে আমাদেরকে ডাকেনি। মানে ওদের পার্টি টাটিতে আগে রেগুলারই ডাকা হতো আমাদেরকে, পরে ওনারা বোধহয় বুঝতে পেরেছেন যে এটা একটা এম্বারাসমেন্ট সৃষ্টি হতে পারে আমাদের পক্ষে। আমরা তো যাই হোক মান সম্মান নিয়ে চলছি। সশস্ত্র বাহিনী দিবসেও আপনাদের ডাকা হয়? আমাদেরকে ডাকেনি, রংপুরে আমাদের ছেলেদের ডেকেছিল, রংপুরে আমাদের নেতাদেরকে ডেকেছিল, তারা গেছিল। তো অন্য কয়েক জায়গায় হয়তো ডেকেছে, আমি ঠিক জানি না, তবে এখানে আমাদেরকে ডাকেনি। আমি যেটা বুঝতে পারলাম বা ফিল করলাম সেটা হলো যে ওই যে যারা আমাদের পছন্দ করছেন না, ওনারা আবার ওনার গার্জিয়ান, আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার গার্জিয়ান এবং ওনার ওই যে অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা, কাজেই ওনাদের কথার বাইরে তো যাওয়া সম্ভব না। তো হয়তো সেনাপ্রধানও সেই কারণে মনে করছেন যে এখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। যাই হোক, সেটা বড় কথা নয়। তবে আমরা দু একটা ভাষণে উনি যেটা বলেছেন, মানে ওনার
কথাবার্তা যেটা আমরা বাইরে থেকে আজ করতে পেরেছি সেটা হলো উনি একটা খুব রিজনেবলি কথাই বলেছেন, এবং সেটা ছাড়া আসলে যারা বলছেন অন্য কথা তারা আসলে আমি জানি না তাদের মানে রাজনীতি সম্পর্কে তাদের জ্ঞানের গভীরতা কতটুকু। সেটা হলো যে সকল দলকে নিয়ে নির্বাচন করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আসলেই কোনো নির্বাচন বলা যায় না। এটা আমি শেখ হাসিনার সময় পার্লামেন্টে বলেছি, বাইরে বলেছি, লিখেছি, আর্টিকেল আছে আমার, যে সব দল না নিয়ে আসলে এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় না। অবাধ নির্বাচন মানে হলো অবাধভাবে সবাই ভোট দিতে আসবে এবং অবাধভাবে সবাই ভোটে দাঁড়াতে পারবে, সব দল, যেগুলোকে আপনি বাতিল করেননি, নিষিদ্ধ করেননি। এখন যেটা করা হচ্ছে, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগকে কেন আপনি প্রসেশন করতে দেবেন না? আমাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি, আমাদেরকে কেন আমরা গাজা প্যালেস্টাইনে মানুষ মারা যাচ্ছে তার প্রতি আমরা একটা সহানুভূতি জানিয়ে একটা শোক মিছিল করবো, সেটা আপনি করতে দেবেন না কেন? বিভিন্ন জায়গায় বাধা দেবেন কেন? এটা হলো কি জ্যান্ত কবর দেওয়া আর কি। মানে তারা আওয়ামী লীগ তো এখন বিচার করতে হবে, তাদের দোষ বের করতে হবে, বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, তারপরে আপনি কবর দেবেন। ওনারা আগেই কবর দিয়ে ফেলছেন এবং বলছেন যে ওনাদের ধারণা হলো বিচার তো আমরা করবোই এবং সেই বিচারে তাকে ফাঁসি হবেই, কাজে আগেই কাজটা আগিয়ে রাখলাম, মানে আগেই কবর দিয়ে দিলাম, তাদেরকে কোনোখানে কোনো কাজ করতে দেওয়া হবে। আমাদের কোথায় ওনারা কবর দিতে চাচ্ছেন, আগেই বিচার করবেন পরে, এবং বিচারের রায় ওনারা জানেন, বিচার করার পরে ওনারা রায় দিবেন যে ওনারা এটাকে ফাঁসি, এবং তার ফলে মৃত্যু তো হবেই, কাজেই কাজটা আগিয়ে রাখলাম, এই আর কি ওনাদের অ্যাটিটিউড। এটা সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে না, দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচন করে যে নির্বাচনে যে সরকার আসবে সেটা কোনো বৈধতা দেশে বিদেশে আসবে না এবং দেশে কোনো স্থিতিশীলতা আসবে না, এই কথাটা বুঝতে হবে। কেননা একটা এতগুলো লোকের সাপোর্ট দেওয়া একটা দল, রাজনৈতিক দল, তার কিছু নেতা খারাপ কাজ করতে পারে, তার বিচার সবসময় হবে। ক্রিমিনাল কোর্টের বিচার, ক্রিমিনাল কেসের বিচার যে কোনো সময় হতে পারে, যে কোনো দিন শুরু হতে পারে। আপনার ক্ষমতা আছেন, এখন বাদ দিচ্ছেন, এখন যারা তাদেরকে বলছি আমি, আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন আপনাদেরও বিচার হতে পারে, অনেক কিছু ক্রিমিনাল বিচার 10 বছর 15 বছর পরে হতে পারে। আমাদের এরশাদ সাহেবকে একটা বিচার অন্যায়ভাবে আমি মনে করি 14 বছর পরে মঞ্জুর হত্যা মামলার বিচার দেওয়া হয়েছে, যখন উনি মঞ্জুর সাহেব মারা যাওয়ার 14 বছর পরে। তো কাজেই যে কোনো সময় যে কোনো বিচার তো হতেই পারে, বিচার সবসময় হবে। সংস্কার এটা কন্টিনিউয়াস প্রসেস, আজকে আমি এটা কাজ করছি, কালকে দেখছি কাজটা সঠিক হচ্ছে না, এটাতে জনগণ নানানভাবে খারাপ, জনগণের জন্য ভালো হচ্ছে না, ক্ষতি করছে, আমরা আবার চেঞ্জ করবো। সেটাই হলো সংস্কার, ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো সময় ঠেকে না, এটার জন্য অন্য কিছু ঠেকে থাকতে পারে না। কাজে এটা করতে হবে, এটা হবে। উনি ওটা বলেছেন যে নির্বাচন তাড়াতাড়ি করতে হবে, আমি ওনার কথা বক্তৃতা থেকে বলছি, আমার সঙ্গে পার্সোনাল আলাপ হয়, আর সব দলকে নিয়ে করতে হবে এবং ওনাদের দায়িত্ব সব দলকে সমান সুবিধা দেওয়া। কখনোই স্বরাষ্ট্র অ্যাডভাইজার, কি বলে এটাকে, উপদেষ্টা, কখনোই বলতে পারেন না যে আওয়ামী লীগ নির্বাচন প্রশাসন করতে পারবে না। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সখ্যতা বা তাদের ভালোর জন্য বা তাদের খারাপের জন্য বলছি না, এটা একটা নীতিগত সিদ্ধান্ত। আপনি তাকে আপনি ব্যান করেননি, তাকে কেন আপনি করতে দেবেন না? আপনি জাতীয় পার্টিকে ব্যান করেননি, আপনি কেন করতে দেবেন না? আর ব্যান যে করবেন, জাতীয় পার্টি কিসের উপর ব্যান করবেন? আমি কি আইন ভঙ্গ করেছি? আমি যদি 2024 নির্বাচনে যদি ধরি যে এটা আমরা করেছি, এটাতে কি কোনো আইন ভঙ্গ হয়েছে? আপনি বলতে পারেন জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণ দেখবে সেটা, আমরা ভোটে যাব, জনগণ মনে করবে যে উনি ভালো কাজ করেনি, উনি আমাকে ভোট দেবে না। তার জন্য তো আমার তো কোনো, আমি তো কোনো ক্রিমিনাল অফেন্স করিনি। আপনি ব্যান করবেন কিসের উপর, কি আইনে করবেন? রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে? মানে এই যে এত আপনি আওয়ামী লীগের মিছিলের কথা বললেন, এত হামলা মামলা গ্রেফতারের পর আওয়ামী লীগ এখন সারা বাংলাদেশ জুড়েই জেলায় জেলায়, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় ঝটিকা মিছিল বের হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া কড়া কথার পরেও আসলে পুলিশ তো আর ওই মিছিল ঠেকাতে পারছে না, পাল্টা আরো অনেক গ্রেফতার করছে। কিন্তু আওয়ামী লীগের মিছিল যে সংখ্যায় বাড়ছে এবং মানে দৈর্ঘ্যে বাড়ছে, সেটা মানে মিছিল বড় হচ্ছে, এটা কিসের আলামত? এটা এটা স্বাভাবিক হতো, এটা তো হবেই, মিছিল বড় হবে এবং সামনের দিকে আরো শক্তিশালী হবে। কারণ বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে বলতে গেলে আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করতে পারছে না। মানে আমি যেটা বললাম, যেটা ফেসিবাদ আখ্যা দিয়ে আওয়ামী লীগকে সব ধরনের, মানে কি বলবো, একটা সিল করা হলো, সেইটা কিন্তু ওনাদের গায়ে এখন এসে যাচ্ছে। অনেক সাধারণ লোকের মধ্যে অনেকেই বলছে আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, জানি উনি খারাপ, তা আপনি তো হচ্ছে ভালো কিছু করছেন না, আপনি তো হচ্ছে খারাপই করছেন অনেক ক্ষেত্রে। চাঁদাবাজি তো আমি বন্ধ হয়নি, আমাকে তো ফুটপাত রাস্তাঘাট তো দখল হয়ে যাচ্ছে এখনো তো আমি স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছি না, আমি স্বাভাবিকভাবে পথ চলতে পারছি। বরং আওয়ামী লীগের সময় একটা নিরাপত্তা ছিল, চাঁদাবাজির একটা হিসাব ছিল, কে নিবে চাঁদা, কতটুকু নিবে। এখন তো কোনো বেহিসাব, 3-4 গুণ চাঁদা দিতে হচ্ছে, একসাথে 3-4 জন লোককে চাঁদা দিতে হচ্ছে।
3-4টা জায়গায় অফিসে গিয়ে কাজ করতে গেলে আগে ঘুষ দিলে একটা জায়গায় কাজ হতো, এখন থেকে 10 জায়গায় ঘুষ দিয়েও কাজ হচ্ছে না। তো কাজেই মানুষের মনে করছে তো ভালো তো কিছু পাচ্ছি না, তো ওটাকে চেঞ্জ করতে হবে। তখন আওয়ামী লীগের সমর্থন বাড়বে, আওয়ামী লীগের লোকের স্বাভাবিকভাবে ওদের উপরে মানুষের আস্থা আস্তে আস্তে বাড়বে। আপনি তো ভালো কিছু দেখালে ওদেরকে মানুষে ভুলে যেত চির জন্য, এটা তো আপনি করতে পারছেন না। এখানে তো সবচেয়ে বড় ব্যর্থতা বর্তমান সরকারের, কিন্তু ওনারা এটা বুঝতে পারছেন না, গায়ের জোরে করতে চাচ্ছেন। আর একটা কথা হলো, আপনি যদি নির্বাচনে তাদেরকে না আসতে দেন, তাহলে আপনি একটা বিষ পড়া বা একটা মানে কি বলবো এটাকে টিউমার আপনি শরীরে রেখে দিলেন। ইট উইল ক্রিয়েট প্রবলেম এভরি ডে, ইট উইল গো অন ইনক্রিজিং। সরকার যখনই ব্যর্থ হবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। সেই আন্দোলনে আওয়ামী লীগ আবার আন্দোলনে কিন্তু খুব পটু। এখন একটা যে কোনো কারণে হোক তারা অবস্থা খারাপের দিকে গেছে, এটা প্রতিদিন বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, যাদের সামান্যতম রাজনীতি সম্পর্কের জ্ঞান আছে তারা বুঝতে পারবে। এবং দেশে কোনো স্থিতিশীলতা আসতেই পারবে না যতক্ষণ পর্যন্ত এগুলো জিনিসকে আমি রিজলভ না করবো, গায়ের জোরে করবো। এটা তো গায়ের জোরে করার জিনিস নয়, এগুলো স্বাভাবিক প্রক্রিয়াতে আসতে হবে। আর গায়ের জোরে ওনারা যেগুলো করতে যাচ্ছেন কোনোটাই টিকবে না। যেটা বলছো তুমি আরেকটা কথা, ওনারা কি দিকে যাচ্ছেন? ওনারা সবচেয়ে বড় কথা দেশকে বিভক্ত করেছেন এবং হিংসা এবং প্রতিহিংসাকে ওনারা প্যাট্রোনাইজ করছেন। সবসময় এটার ফলাফল হয় যে ঘৃণাকে দিয়ে তুমি আবার ঘৃণা কিনবে, প্রতিহিংসাকে দিয়ে প্রতিহিংসা কিনবে, এবং হত্যাকে দিয়ে তুমি হত্যা কিনবে। তুমি যতই যেটা করবে সেটার প্রতিফল সেইভাবে আসবে। আমরা চেয়েছিলাম এইবার সকলে মিলে পাঁচটা ভুলে সকলে একটা সামনের দিকে এগিয়ে যায়, যার যার দোষ ত্রুটি যতটুকু করা দরকার করা হবে। বাকি সারা দেশের লোককে একটা ঢালাও ভাবে, অর্ধেক লোক সবই, অর্ধেকের বেশি লোক সব খারাপ, আমরাই ভালো, এবং আমরা সব লোককে আরেকটা ডিক্লারেশন তো দিয়েছিল আমি শুনলাম যে একটা বিপ্লবের পরে নাকি যারা পরাজিত হয় তাদেরকে নাকি সব খতম করে দেওয়া, এটা ইতিহাসে নাকি আছে। যে আমাদেরকে যারা পরাজিত বলে তাদের কাছে গণ্য হচ্ছে, তাদেরকে যারা খতম করবে এই মানসিকতা তো তারা ডিক্লেয়ারই করেছে। আমি দু একটা বক্তব্য শুনলাম। তো খতম করতে গেলে তো আমরা খতম হয়ে যাব, খালি গলা আগিয়ে দিব না, চুরি মারবেন, এটা তো হয় না কোনো দেশে। আমি হতে পারি, আমি দুর্বল মানুষ, সব মানুষ তো এরকম থাকবে না, তারা তো রুখে দাঁড়াবে। কাজে যুদ্ধ বিগ্রহ, সংঘাত, রক্তপাত এটাকে চলতেই থাকবে। এটা নববর্ষের কথা আমি দেখলাম। নববর্ষে শুধু একটা ভালো জিনিস করেছেন, এই জিনিসটাই ওনারা যে কোনো কারণে করেছেন, আমি ধন্যবাদ জানি। সেটা হলো ছায়ানটকে করতে দিয়েছেন, আর তো কাউকে করতে দেন নাই। আমার উত্তরেতে আমাদের কতগুলো অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হতো স্বতঃস্ফূর্ত, সরকারি কোনো ধরনের কোনো সহায়তার কিছু ছিল না, সেগুলো কিন্তু করতে দেওয়া হয়নি, পারমিশনই দেওয়া হয়নি। সেখানে দেওয়া হয়েছে কি এই যে কি বলে নতুন দল এদেরকে বিভিন্ন জায়গায় স্টেজ করতে দেওয়া হয়েছে। তারা এগুলো স্বতঃস্ফূর্ততা নাই। সরকার যেটা করেছে সাজানো নাটক, কোনোদিন সরকার এটা করে না। এটা ব্যক্তিগত পর্যায়ে মানুষরা করে, নিজেরা গোষ্ঠীগতভাবে মানুষের নিজের থেকে উৎসাহ নিয়ে করে। সেই একটা সার্বজনীন উৎসব সবাই মিলে করবে, সবাই মিলেমিশে করবে, সবাই নিজস্ব ধারা নিয়ে করবে, সেটা তারা অ্যালাউ করলেন না। নিজেরাই সরকারি খরচে হাতি ঘোড়া এদিক সেদিক থেকে নিয়ে এসে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে এসে খুব নাচানাচি করলেন, দেশে বিরাট একটা আনন্দ উৎসব হয়ে গেল সরকারি খরচে, সরকারি অ্যাডভার্টাইজমেন্টে। শুধু একটা জিনিস ওনারা যে কোনো কারণেই বাধা দেননি, এটা আমি খুশি, সেটা হলো ছায়ানটকে করতে দিয়েছে। না হলে তো আমি আর কোথাও কাউকে কিছু দেয়নি, কোনোখানে কোনো স্বাভাবিকত্ব ছিল না। তো এখন যে জিনিসটা, যে আমি সকালবেলা সেদিন একটা কথা বললাম আমি আমার বক্তৃতা, আমার কাছে দুঃখ লেগেছে যখন আমি দেখতে চাইলাম যে মঙ্গল শোভাযাত্রা, যাই হোক আনন্দ শোভাযাত্রা চেহারাটা দেখে আমি দেখি যে সেখানে ওই যে সাজিয়েছে আর কি শেখ হাসিনার বোধহয় এখানে রক্ত টক্ত দিয়ে বিভৎসতা। আরে একটা শুভ দিন, সুন্দর দিন, আপনি বিভৎসতা দিয়ে শুরু করলেন। রক্ত দেখিয়ে দেখিয়ে বিভৎসতা, কদর্য, ঘৃণা, এগুলো দিয়ে আপনি একটা বছর শুরু করলেন। তো এই বছর আপনি কোথায় নিয়ে যাবেন? তুমি যেটা বলো, কোথায় যাবে এই বছর? যাবে প্রতিহিংসা এবং রক্তপাতের মধ্যে শেষ হবে। শুরু তো রক্তপাত, সামনে পরিস্থিতি আরো সংঘাতপূর্ণ হবে দেখেন। এবং আপনার কাছে শেষ প্রশ্ন যে এই তরুণেরা, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টা বর্গ এবং এই তরুণ নেতারা যদি আগামীতে কখনো নির্বাচন তাদের দিতে হয় এবং নির্বাচন দেওয়ার পর তারা যদি জিতে না আসতে পারেন, মানে শান্তিপূর্ণভাবে তারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন? মানে এই এত যে মববাজি, লুটপাট, দুর্নীতি, মানে এগুলোর তো এখন প্রমাণ আছে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছ থেকে যেমন আমরা প্রতিনিয়ত শুনছি যে ওই যে মাসোহারা দিয়ে ব্যবসা চালানো, চাঁদা থেকে শুরু করে পদ পদায়নে কি হচ্ছে, এগুলো তো ক্রমাগত বেরিয়ে আসছে। এদের এক্সিট স্ট্র্যাটেজি কি? এরা বের হবেন কি করে? যদি ওনারা শান্তিপূর্ণভাবে বেরোতে চান হয়তো এক্সিট বের হবে, আর যদি না চান তাহলে দুর্ভাগ্য তাদের। জোর করে সবাই ক্ষমতায় থাকতে চায়, অনেক ক্ষমতা দেখায়,
বাংলাদেশের ইতিহাস থেকে তো আমরা যেটা শিক্ষা দেখেছি সেটা হলো কেউ থাকতে পারে না। যত জোর করবেন তত বেশি খারাপভাবে যেতে হবে, তত বেশি কদর্যভাবে শেষটা হবে। আর যত সহজভাবে, সহজকে মেনে নেবেন, স্বাভাবিককে মেনে নেবেন, তত সুন্দরভাবে চলে যেতে পারবেন। এটা তো খুব সহজ। এই সরকার জোর করে নির্বাচন করিয়ে নিজের দল পাস করে নিতে পারবেন না। এই সরকার ইচ্ছা করলেও যতদিন ইচ্ছা থাকতে পারবেন না। এই যতভাবেই চেষ্টা করুন, যেই তাকে সমর্থন দেখার না দেখ, একটা নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি এবং সব দলকে মিলিয়ে দিতে হবে এবং সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। এটা করতেই হবে, এটা জনগণের দাবি। এবং আমি জনগণের কথা হিসেবে, সবাই বলেন জনগণের দাবি, এটা আমি মনে করি আমার দাবি শুধু নয়, এটা সব দলেরই দাবি আমি যার দেখেছি। এবং সেই হিসাবে আমি বলছি এটা জনগণের দাবি, এবং জনগণের দাবি না হলে ওনারা যা ইচ্ছা তা করে সে পার পাবেন সেটা আমি মনে করি না। যেহেতু আমি মনে করি এটা জনগণের দাবি, কাজেই এটা তো ওনাকে দিতেই হবে। ওনাদেরকে সব দলকে নিয়ে নির্বাচন করতে দিতে হবে, এটা আমি বলে গেলাম আজকে। ওনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, এটাও বলে গেলাম। এবং ওনারা যদি সেইভাবে না পারেন, ওনারা থাকতেও পারবেন না হয়তো, এটাও আমি বলে দিলাম। হয়তো অন্য কেউ সেটা নির্বাচন করতে হবে, তবে নির্বাচন একটা করতে হবে এবং সেই নির্বাচন করতে হবে যেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং যেটা বারংবার বলা হয়, যেটা না বলে। দর্শক আলোচনা শুনে যায়, সেটা বুঝতে পেরেছেন আসলে তিনি কি বলতে চাচ্ছেন এবং কি বোঝানোর চেষ্টা করেছেন। তো এই জিএম কাদের এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। জিএম কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করছেন এবং বাংলাদেশে সংবাদ সম্মেলন করছেন। তো জিএম কাদের একজন আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ছিল এবং আওয়ামী লীগের সুবিধা নিয়ে জিএম কাদের রাজনীতি করেছে এবং গত 3টা নির্বাচনে আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছেন এবং নির্বাচন ব্যবস্থাকে জয়বাংলা করেছেন। এমন একজন অপরাধী, দাগী অপরাধীকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, আবার তিনি এখনো এই সরকারের বিরুদ্ধে কথা বলেন। চিন্তা করে পারেন